নমস্কার, আমি অংশুমান মজুমদার। আজকে এসেছি আমাদের কিছু বর্তমানে হয়ে যাওয়া কিছু ঘটনা নিয়ে ডিসকাস করতে। তা আমি প্রিলিমিনারি যে আমাদের জাতি সম্পর্কে, বাঙালি জাতি সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি বাঙালি সবাই নিজেকে বাঙালি বলে পরিচয় দেয়, কিন্তু বাঙালি ভাষাকে অনেকে অ্যাডপ্ট করে সেই ভাষাকে নিয়ে বাঙালি যদিও একটা মিক্স জাতি, কিন্তু সেটা রিসেন্টলি 100 বছরের মধ্যে ওই ভাষাটাকে অ্যাডপ্ট করে সবাই এখন নিজের ভাষাকে মাতৃভাষা করে ওরা এখন বলছে যে ওরাই নাকি বাঙালি। তা প্রথমত একটা কথা বলি, মুসলিমরা ওরা নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে পারে না, কারণ ওদের মধ্যে মিক্সড কিছু সংখ্যক তো কনভার্ট হয়ে গেছে, হয়ে গিয়ে ওরা ওই ভাষাটাকে অ্যাডপ্ট করে সেই ভাষায় ওরা কথাবার্তা বলে, এবং এর মধ্যে অনেক মিক্স জাতি বিদেশ থেকে আসা, যেমন কি বলবো, মধ্যপ্রাচ্যের লোকরা আসা। এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের বাধ্যবাধকতা থাকে না যে ও বাঙালির মধ্যেই বিয়ে হবে। যারা আমাদের নিচু সম্প্রদায়ের লোকরা ম্যাক্সিমাম ওরা কনভার্ট হয়ে গিয়েছিল। আপনারা বোধহয় জানেন যে অবিভক্ত বাংলার 75 থেকে 80% ল্যান্ডলর্ড বা জমিদার ছিল বাঙালি, এবং বাঙালি শোষণনীতি জমিদারদের কিছু শোষণনীতি ছিল, এবং এই সবাই নিজের আইডেন্টিটি চায়, এবং নিচু স্তরের লোকরা যখন ওদের পরিচয়টা প্রকাশ পাচ্ছে না বা নিজেরা সবসময় দেখছে যে একই জায়গায় বসে থাকতে হয়, জেনারেশন ওয়াইজ কোনো উন্নতি নেই ওদের, তখন ওরা কী করলো, ওরা ওই প্রলোভনে পড়ে তার মধ্যে অনেক নিজেদেরকে চেঞ্জ করেনি, ধর্মকে ছেড়ে ওরা পালিয়ে যায়নি, কিন্তু অনেকে কী করেছে, জোরজবরদস্তি শিকার হয়েছে, এবং কিছু সংখ্যক নিজে থেকে স্বার্থ সিদ্ধির জন্য সেই ধর্মটাকে নিয়ে ওরা তখন প্রতিশোধ নেওয়া শুরু করলো, এবং সেভাবেই শুরু হয়ে গেল বাংলায় এই বিভাজনের নীতি। এটা আজকে থেকে না, এটা 1200 ওই মুঘল আসার পর থেকে, তার ঠিক ততটুকু দাপট ছিল না। দাপটটা শুরু হয়েছে আপনার ধরুন নিন এই 1800 থেকে বলতে পারেন, 1800 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে গেছে, কিন্তু কেউ তখন সেটা মন থেকে প্রকাশ পেত না, কারো মন থেকে সেটা প্রকাশ পেত না, কিন্তু ভিতরে সেটা ছিল। এবং তারা ব্রিটিশের কাছে ব্রিটিশের কাছ থেকে নিজের জমিটাকে বাঁচিয়ে নেওয়া, বা মুঘলের কাছ থেকে নিজের জমিটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য ওরা এই ধর্মের খেয়াল শুরু করে দিল। কিন্তু সেটা সেভাবে হতে এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে ওরা তখন ওদের নিচু স্তরের লোকদেরকে নানান প্রলোভন দেখিয়ে যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বা এরকম কিছু অনেক টেকনিক নেওয়া হয়েছে, নিয়ে ওদেরকে করা যায়। যারা অশিক্ষিত লোক, এই অশিক্ষিত লোককে যেভাবে আপনি চালাবেন সেভাবে ওরা মানবে, ওদেরকে নানানভাবে সুজিয়ে এভাবে অনেক কনভার্ট হয়ে গেল। তারপর নীতি শুরু হলো যে এটা রিসেন্টলি যা শুরু হয়েছে আর কি, 1757 খ্রিস্টাব্দর পর, স্বাধীনতার পর, যে কীভাবে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া যায়। কারণ পূর্ববঙ্গে যদিও মুসলিম মেজরিটি ছিল, থাকা সত্ত্বেও শিক্ষিত এবং ভদ্রলোক, যাকে ভদ্রলোক বলে ডেফিনিশন দেওয়া হয়, এই সম্প্রদায়ের লোকের মেজরিটি ছিল বাঙালি হিন্দু। তা সেই ক্ষেত্রে যাচাই করলে দেখা যায় যে শিক্ষা দীক্ষা বলুন, আর বড় পোস্টে চাকরি করা বলুন, বা কেরানি চাকরি বলুন, আর অফিসারের চাকরি বলুন, সব কিছুই ছিল ওনাদের হাতে। কিন্তু ওদেরকে তখন কীভাবে দমিয়ে রাখা যায়, তখন সংখ্যা বাড়ানোর চিন্তাধারা শুরু হলো অনেক। এবং আসামে আমি দেখেছি, সেটা আমাদের আমি
সেটা একটা স্পিচ, একজন মিনিস্টারের নাম বলছি না এখানে, যে এটা 2014 স্পিচে উনি বললেন যে আমাদেরকে একটাই কাজ করতে হবে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়া মানে এখানে জনসংখ্যা যেন এত হয়ে যায় তাহলে আমরা একটা এমপি সিট সেখান থেকে পেতে পারি। মানে এটা হচ্ছে ওদের চিন্তাধারা। মানে খাবো কী করে, শিক্ষা কী করে আসবে, বা কীভাবে আমি সুন্দরভাবে গুছিয়ে চলতে পারবো, মানে অগুছানো, সম্পূর্ণ অগুছানো। ওরা এখন শুধু জনসংখ্যা বৃদ্ধি করে কিভাবে আমাদেরকে সংখ্যালঘু করতে পারে, আর সেটা ওরা সাকসেসও হয়ে গেছে অলরেডি। এখন আমরা অনেক পিছিয়ে গেছি এবং সেই চিন্তাধারা আমাদের অনেক আগে থেকে করা উচিত ছিল, যে আমরা বাঙালি এবং আমাদের ভাষাকে ওরা অ্যাডপ্ট করে আমাদের সর্বস্ব লুট করে, যেমন জমি জমা সব কিছু যেটা বাংলাদেশে হয়েছে, প্রচুর ল্যান্ডলর্ড ওরা পালিয়ে এসছেন নিজেদের মা বোনকে বাঁচানোর জন্য এবং নিজের সম্মান বাঁচানোর জন্য এই দেশে। নিজেরই গোলাম বা বলুন, বা নিজেরই প্রজা বলুন, বা নিজেরই অধীনে থাকা লোকরা এই সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে গেছে শুধুমাত্র বহিরাগত মানুষদের প্রলোভনে এসে, এবং ওরা সেভাবে পরিচয় করে এই জাতিটাকেই ধ্বংস করে ফেললো। তারপর বিয়ে শাদী করে ওরা নানা ধর্মের লোকে, মানে ওদের সমধর্মের লোকের সাথে অন্য জাতির সাথে বিয়ে শাদী করে বংশবিস্তার হলো, এবং ওদের রক্তের তখন ভাষাটা শুধু ওরা রেখেছে আমাদের, কিন্তু রক্তটা কিন্তু অন্য। তাই হিংসা, ওরা অমানসিকতা সব কিছু ওদের মধ্যে আছে। সেভাবে করে ওরা এখন একটা চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছি আমরা। সত্যি কথা বলতে কি, বাংলা ভাষাটা এসছে সংস্কৃত থেকে, কিন্তু ওরা তো সংস্কৃত সম্পর্কে কিছু বলতে চায় না। এখন আমি অনেক জায়গায় দেখতে পাই যে ওরা বলে কি বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইউরোপিয়ান, কি বলে এটাকে, পার্সিয়ান অ্যান্ড আরবিক। বাপরে বাপ, এখানে আরবিক কোথা থেকে এসে গেলো আর পার্সিয়ান এসে গেলো, কি ওদের সংস্পর্শনে এই ভাষার সৃষ্টি হয়েছে। মানে জুজবস্তি, যা ওদের কোনো, এটা আমি বুঝলামই না কোথা থেকে ওরা এগুলো বানিয়ে এখন আমাদের সব কিছু, এখন ভাষাটাকেও ছিনিয়ে নিয়ে যাবে। আমরা বাঙালি, আমাদের এখানে কোনো আরবিক ভাষা নেই, ইশাল্লাহ উশাল্লাহ এগুলো কিছু নেই। আমাদের ভাষাতে সংস্কৃত সম্পূর্ণভাবে জড়িত। আর লিখিত যদি বলা যায় সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন। সো অ্যাকচুয়ালি হচ্ছে ইন্দো অ্যান্ড আরিয়ান মিশ্রণ ভাষা হচ্ছে এটা বাঙালি ভাষা। এবং বাঙালি ভাষার প্রথম যে বাঙালি ভাষায় অ্যাকচুয়ালি যে গ্রামার দিয়েছেন আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা 1800 সামথিংয়ে, মানে ঠিক মনে নেই, যে উনি আমাদের গ্রামারটা দিয়ে গেছেন, যে আমরা কীভাবে ভাষাটাকে প্রকৃতভাবে বলতে পারি এবং গুছিয়ে বলতে পারি, এবং ভাষাটার সৌন্দর্য বাড়ানোর জন্য উনি গ্রামার রচনা করেছেন। আর প্রথম উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায়। তার আগে বাংলা ভাষায় এই লিখিত কিছু ছিল না, সেটা ব্রজবুলি বা অন্য ভাষা কথ্য ভাষা হিসেবে ছিল, কিন্তু সংস্কৃতি আমাদের মেইন ছিল। কিন্তু এখন অন্যরা এসে ওদের মেজরিটি এখন আমাদের ভাষাটাকে নিয়ে এটা ওদের ভাষা হয়ে গেছে, এবং তাকে নিয়ে যা খুশি খেলা হচ্ছে, এবং অনেক আরবিক ভাষা যেটাতে সংস্পর্শে এসে নানা ধরনের বিকৃতির সৃষ্টি করছে, সেটা আমরা হতে দেব না। এটা চ্যালেঞ্জ। এবং বাংলা ভাষা আমাদের ভাষা, এবং এটাকে এটা সনাতনী ভাষা, এটা সংস্কৃত, এটা গুছানো ভাষা, পৃথিবীর মধ্যে এটা সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ বলে বলা হয়। তা এই সৌন্দর্য এর মাধুর্য নষ্ট হতে দেব না। এই উচ্ছৃঙ্খল উগ্র সম্প্রদায়কে দিয়ে সেটাকে বিচ্ছিন্ন হতে দেব না।
আমি বিকৃতি করতে দেব না, কারণ সেটা আমাদের করতে হবে। কারণ ব্যাপার হয়েছে কি, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা যেভাবে বড় করছি, আমাদের এক বাচ্চার দু বাচ্চা, ওদের প্রচণ্ড আদরে বড় করা হয়, ওরা সংযত হয়, ভদ্র হয়, ওরা কারুর ক্ষতি করতে জানে না, ওরা ভালো ছাড়া কিছু বুঝে না। কিন্তু এই যে উচ্ছৃঙ্খল, যাদের কোনো ঠিকানা নেই, পরিচয় নেই, কার কি কোথা থেকে কি করছে, এবং এক পরিবারের মধ্যে দেখা যায় এক ভাই খুব ভালো আর অন্যরা এভাবে ঘুরে বেড়াচ্ছে, দুষ্টামির চিন্তাধারা, চিন্তাই করা, এই করা সেই করা। কারণ হবেই, যেখানে সংস্কার থাকবে না যে পরিবারে, হ্যাঁ, আর বাচ্চা বেশিও হয়ে গেল, একটা গরিব ঘরেও একটা বাচ্চা হলে মা বাবা দুজনেই খেয়াল রাখতে পারে এই বাচ্চা সম্পর্কে। যখন সেখানে 6-7টা বাচ্চা হয়ে যাবে এবং রোজগারের অপেক্ষায় বসে থাকলো, ওরা কখন রোজগার করবে, পড়াশোনার কোনো বালাই নেই, তো সেটা হবে। আমি বাচ্চাদেরকে দোষী না, সেটা বলছি এই সিস্টেমটা, ওদের সিস্টেম। এবং ওরা নাকি এই মাদ্রাসাতে আরবিক শিক্ষা হয়, বছর আরবিক শিক্ষা দিয়ে যে আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা দেশীয় শিক্ষায় শিক্ষিত, তো ওরা কি বুঝাবে? বাইরের একটা ইয়েকে এনে, ভাষাকে এনে আমরা আমাদের সংস্কারকে কী করব, যেটা আমাদের সংস্কার উপরে বেস করে হয়েছে সেটা সম্পর্কে আমরা জানি। অন্যেরটাকে আমরা কী করে অ্যাডপ্ট করবো? আর কাপড় পরে নিলাম, ওদের মতো মাথায় পাগড়ি বেঁধে দিলাম, হয়ে গেলাম আমি, হাস্যকর ব্যাপার। তো এগুলো জোকস, কিন্তু হ্যাঁ, তার মধ্যেও আমরা ফাইট করে বেঁচে আছি। ওরা তো ফাইট করে যারা অপারক, ওরা বৃথে, মানে ওরা কি হয়েছে, নিজেকে ফাইট করে নিয়ে যেতে পারেনি, তার জন্যই আমি ওদেরকে দোষী না। এখন হাসি উঠে, কিন্তু নেক্সট জেনারেশন কমসে কম বোঝা উচিত। যারা শিক্ষিত লোক ওরা বুঝতে হয়, কিছু সংখ্যক বুঝে, তারা বুঝে যে আমাদের কিছু একটা ভুল হয়েছে, যেটা আমরাও বুঝি যে আমাদেরও একটা কিছু ভুল হয়েছে। যাকে আমরা বেশি ভালোবেসেছিলাম ওরাই আমাদের শত্রু। তাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য শুনেছি অনেক গল্প, যে কি করতে হয় কি না, ওদেরকে সন্তুষ্ট রাখা, ওরা গরিব, ওদেরকে পড়াশোনা ব্যবস্থা করে দেওয়া, কিন্তু ওরাই পরে ছুবল মারল। তা আজকে যদি আমাদের এই দেশ থেকে পালিয়ে আসা ছিল না, মানে বাঙালি হিন্দুদের কথা বলছি, যারা সরে এসছে এবং দেশে পলিটিক্সের সাথে খেলার পুতুল হয়ে খেলা হয়েছে, যাদেরকে নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে, ওদের তখন বুঝে নেওয়া উচিত এবং প্রতিবাদ করে করতো এবং নিজেদের সব কিছু আধিপত্য নিয়ে রাখতো, তাহলে আজকে এই মাইনরিটিতে পরিণত হতো না, মেজরিটিতে মাইনরিটি, নিজের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। তাই বলছি, বাঙালি জাতিকে খুব শীঘ্রই স্টেপ নিতে হবে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য। অ্যান্ড কোনো এক সময় বাংলায় 1757 খ্রিস্টাব্দে আগে 80-90% জমিদার, যেটা লেখা আছে, ওই গুগল সার্চ করেই বলছি, যে ল্যান্ডলর্ড ছিল হিন্দুরাই, ওরাই পরিচালিত করত। হঠাৎ করে এই বিপর্যয় এসে যায়। এখন বাংলাদেশের পরিস্থিতি এখন হাস্যকর ব্যাপার, সহ সব গুলামের বাচ্চারা ওরা বাইরে গিয়ে এই দেশে রোজগার করলে পয়সা কমাবে, বিদেশে গিয়ে রোজগার করে টাকা পাঠিয়ে রেমিটেন্স দিয়ে ওরা পয়সা, ওরা কে কী করবে, এখন একটাকে কাটছে, মারছে, ভাই নেই, চাচা নেই, খোড়া নেই, কে কার সাথে বিয়ে করছে, কী করছে, এই জাতটা বাঙালিকে একটু শেষ করে বেড়েছে। এই বাঙালি হাসি উঠে, আমরা কি করব কিছু বুঝতে পারছি না, কেন যে ওদেরকে বাড়তে দেওয়া হলো। ওরা যখন উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে, এখন শেষ করে ফেলেছে, সব শেষ। এই সৌন্দর্য আমাদের সোনার বাংলাতে পচা বাংলা বানিয়ে ফেলেছে। তা এখন আমাদেরকে বাঁচতে হবে। আমরা তো পালিয়ে এসেছি, বাংলা আমরা বলি, সেখানে আমাদের বাংলা, আমাদের দেশ। পাকিস্তানিরা আমাদেরকে করছে, পাকিস্তানি কিছু করেনি, পাকিস্তানের চাইতে হিংস্র ছিল ওগুলো, যার কোনো পরিচয় নেই,
এসে মধ্যে ঢুকে সম্পত্তির লোভ হয়ে জমিদারকে তাড়িয়ে দিলে ওদের সম্পত্তি আমরা আত্মসাৎ করতে পারবো, ওদেরকে বড় ভদ্রলোকদেরকে সরিয়ে দিলে আমরা সেটাকে কী করবে? ওদের নিজেদের নেই, হ্যাঁ, নিজেদের কোনো মানে পরিচয় নেই, যা খুশি করে বেড়াচ্ছে। ওরা তো জানি আমি তো এমনি আমার কোনো পরিচয়ই নেই, তাহলে আমার সেখানে সেটা সৃষ্টি করার কি দরকার? এখন ওরা সাহিত্যিক হয়ে গেছে, সায়েন্টিস্ট হয়ে গেছে, ডক্টর হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আমি বলছি না গরিব হয়, কিন্তু অসভ্য হলে সেটা মনে লাগে। গরিব একটা লোক যে ওকে সহযোগিতা করে একটা বড় হয়েছে বা এবং সমাজে দাঁড়িয়েছে, ইটস ভেরি নাইস, অ্যাপ্রিসিয়েট। আর ওরা তো এখন যা চলছে সেটা দেখলেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি ওরা কী, ওরা কোথা থেকে এসছে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, বন্দে ভারত।